আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৈঠক কাল। রাজধানীর শাহবাগ অবরোধ করেছে জুলাই আন্দোলনে আহতরা। জুলাই সনদ প্রণয়ন সহ ৩ দফা দাবি। বুদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। সারা দেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি। তীব্র তাপে পড়ছে সারা দেশ। বেশিরভাগ জেলায় অস্বাভাবিক তাপমাত্রা। রাজধানীতেও গরমে হাঁসফাঁস অবস্থা। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 23 ফিলিস্তিনি। সুদানে আরএসএফ এর হামলায় প্রাণ গেল 33 জনের। এবং সাফের সেমি স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। ম্যাচ শুরু বিকাল 4টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর দলটি নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার বৈঠকে বসবে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, গ্যাজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হবে বলে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। রোববার সকাল থেকে এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় তারা বলেন, শুধু কার্যক্রম নয়, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। তারা আরও বলেন, সরকার আশ্বাস দিলেও জুলাই আহতদের উন্নত চিকিৎসায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এরপর অবিলম্বে জুলাই সনদপত্রের ঘোষণা দেওয়ার দাবি জানান তারা। রোববার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি থাকায় অবরোধ কর্মসূচির জন্য আশেপাশে যানজট দেখা না গেলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাদানকারী যান চলাচলে কোনো বাধা দিচ্ছেন না আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টা বরাবর প্রধান উপদেষ্টার কাছে একটাই চাওয়া, আমাদের আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগ বয়কট। আওয়ামী লীগ বয়কট চাই। আর দ্বিতীয়ত আমাদের চিকিৎসা, আমাদের সুচিকিৎসা, আমাদের চিকিৎসা হচ্ছে না। আমার আহত ভাইরা যে পর্যন্ত নিহত ভাইরা তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ না পাবে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভাই বোনেরা আর্থিক সহযোগিতা না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি দৃষ্টি হারানো রাজমূলক একটা সহযোগিতা এই রাষ্ট্রের কাছ থেকে নিতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষকে সার্বিক সহযোগিতা করা হোক, পুনর্বাসন করা হোক, চিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের গাজী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানতে চাই এবং আমরা এর জন্য যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আলাউদ্দিন, আন্দোলনকারীদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত কি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আমি আছি রাজধানীর শাহবাগে এবং সকাল থেকেই কিন্তু আমি এখানে অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে। এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে 2024-এর জুলাইয়ে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু সকাল থেকে এখানে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের এই অবরোধ কর্মসূচি কিন্তু গেল বৃহস্পতিবার থেকে চলছিল এবং তাদের 3টি দাবি নিয়েই কিন্তু মূলত তাদের আজকের এই কর্মসূচি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন যে তারা মূলত 3টি দাবি নিয়ে মূলত আজকের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তারপরে তাদের যে দ্বিতীয় দাবিটি সেটি হচ্ছে তাদের জুলাইয়ে যে আহত হয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সে সঙ্গে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যদি প্রয়োজনে বিদেশ নেওয়া লাগে সেটিও যেন সরকার করে, সে ব্যাপারে তারা দৃষ্টি আকর্ষণ করছিলেন। তাদের সর্বশেষ যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র তাদেরকে প্রকাশ করতে হবে, অবিলম্বে সেটি প্রকাশের দাবি জানান তারা। আমরা সকাল থেকেই দেখছিলাম তারা এখানে আশপাশের সড়কগুলো অবরোধ করে তারা কিন্তু মূলত তাদের দাবিগুলোর জন্য তারা আজকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে আজকে ছুটি
সরকারি ছুটির দিন হওয়ায় কিন্তু আমরা আশপাশের সড়কে খুব একটা যানজটের দেখা পাইনি। একটু আগে আমি এখানকার রমনা জোনের যে এসি ছিলেন, এসি আমজাদ, ওনার সাথে আমি কথা বলে যেমনটি জানতে পারি যে তাদের ডিসি আসবেন একটু পরে। এখানে ডিসি আসলে তারা হয়তো বা তাদের এই যে ব্যারিকেডগুলো আছে সেই ব্যারিকেডগুলো তারা তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার যে প্রয়াস সেটি তারা কার্যক্রম চালাবেন বলে তারা তেমনটি জানাচ্ছিলেন। সেই সঙ্গে তারা এমনটিও জানাচ্ছিলেন যে ডিসি এসে কিন্তু এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে এসে কথা বলে সমঝোতার চেষ্টা করবেন। যদি সমঝোতা না হয় তাহলে তারা তাদের ব্যারিকেডগুলো তুলে নিয়ে যাবেন, কারণ ব্যারিকেডগুলো মূলত হচ্ছে পুলিশের, সেই জন্যই তারা মূলত এমনটি বলছিলেন। আমরা এখানে আহতদের সাথে আরও কথা বলে তারা যেমনটি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু মূলত তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, মূলত তারা যে কোনো রাজনৈতিক ব্যানারের বাইরে এসে তারা জুলাই হতাহত হিসেবে কিংবা বাংলাদেশের সম্পদ হিসেবে তারা নিজেদেরকে দাবি করছিলেন। সেই সঙ্গে তারা বলছিলেন যেমনটি যে তারা দেশের জন্য স্বৈরাচার সরকারকে তারা হটিয়েছিলেন, দেশ থেকে বিতাড়িত করেছিলেন এবং তারা দেশের জন্যই মূলত জীবন দিতেও প্রস্তুত। সেই সঙ্গে আমি যদি বলি আপনাদেরকে, তারা আরও যেমনটি জানাচ্ছিলেন যে এই যে তাদের যে হতাহত হওয়ার যে বিষয়টি, এটি মূলত দেশকে কেন্দ্র করে এবং দেশের জন্য তারা হয়েছেন, কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের জন্য নয়। এজন্য তারা মূলত তাদের এই দাবিগুলোকে তারা চাচ্ছেন এবং তাদের যে জীবনের নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু এখানে দাবি করছেন, কারণ তারা জানেন যে আওয়ামী লীগকে যদি চিরতরে নিষিদ্ধ না করা হয়ে থাকে তাহলে তাদের যে জীবনের যে দাবি বা তাদের জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু থাকছে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ মোড় থেকে জুলাই হতাহতদের আন্দোলনের সর্বশেষ। দর্শক, শাহবাগ থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। বুদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। এটি গৌতম বুদ্ধের জন্ম, বোধিত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত দিন। দিনটি উপলক্ষে রঙিন হয়ে উঠেছে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা সহ দেশের নানা প্রান্ত। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। প্রতি বছর অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এটি গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ ও মহাপরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত দিন। দিনটি উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে বোধি বৃক্ষের নিচে সকাল থেকে হাতে চন্দন জল নিয়ে সমবেত হন নারী পুরুষরা। আয়োজনে উপস্থিত রয়েছেন বোমাং রাজা সহ ধর্মীয় গুরুরা। বিশ্ব শান্তি মঙ্গল কামনার্থে আমরা জগতের সকল প্রাণী সুখী হোক এই মৈত্রীময় আমরা এই দিবসটি পালন করে থাকি। রাঙামাটিতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকালে রাঙামাটির রাজ বনবিহার সহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বলতে গেলে বুদ্ধ পূর্ণিমা সাধারণত স্মৃতি বিজড়িত আমাদের বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান। তিনটে ঘটনাকে উপলব্ধি করে করা হয়। সবাই আসলে একত্রিত হয়ে রেলি করে মন্দিরে যাওয়া আসলে অনেক ভালো লাগে। হিংসা, দুঃখ সবকিছু যাতে দূর হয়ে আবার সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক। খাগড়াছড়িতেও রোববার সকাল থেকে বিহারগুলোতে রয়েছে পুণ্যার্থীদের ভিড়। জেলা শহরের অংড বৌদ্ধ বিহারটি সাজানো হয়েছে জমকালোভাবে। বিহারে সকাল থেকেই চলছে সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষুদের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন ও ধর্ম নির্দেশনা। এর পাশাপাশি রয়েছে সমবেত প্রার্থনার আয়োজন। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়। এছাড়া কুমিল্লাতেও দিনটি উদযাপনে নানা আয়োজন করা হচ্ছে। সন্ধ্যায় বিহারগুলোতে পঞ্চশীল গ্রহণ, প্রবোজ্জা গ্রহণ, প্রদীপ পূজা ও ফানুস উড়ানোর কথা রয়েছে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সহ অবস্থান ও সম্প্রীতি বাঙালি জাতির এক সুমহান ঐতিহ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ধর্মীয় সহিংসতা এবং সব ধর্মের মর্যাদা রক্ষায় সবাই সব সময় সচেষ্ট রয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে আশা জানান তারেক রহমান। তিনি আরো বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনই এদেশের সব বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নিগোষ্ঠীকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করে। সহাবস্থান ও সম্প্রতি এ জাতির এক সুমহান ঐতিহ্য। শোক, সংকট ও ভ্রান্তির আবর্তকে অতিক্রম করে সত্য ও মানবাধিকারের পথে মানুষকে আহ্বান করেন তিনি।
পুরো দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। শনিবার দুপুর ৩টায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩০ ডিগ্রি সেলসিয়াস। মাঠে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। রাজশাহীতে বেলা বাড়তেই তাপমাত্রার পারদ উঠেছে ৪০-এ। আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার এ মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র গরমে তাই হাঁসফাঁস অবস্থা মানুষের। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে গত ৩ দিন যাবত। গতকাল চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ হয়ে গেছে, অতি তীব্র তাপপ্রবাহ হয়ে গেছে ৪২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এবং দেশেরও সর্বোচ্চ তাপমাত্রা এই চুয়াডাঙ্গায় হয়ে গেছে। বাঁশের সাঁকো বানিয়ে ৭,৪২,০০,০০০ টাকা তুলে নিয়েছে পিরোজপুর এলজিডি ঠিকাদার ইফতি ইউটিসিএল লিমিটেড। কথা ছিল গার্ডার সেতু করেছেন বাঁশের সাঁকো। এজন্য হীরক রাজার দেশ। দুর্নীতির এখানেই শেষ নয়। প্রকল্পের টেন্ডার হওয়ার পরপরই কাজ তো দূরের কথা, এলজিডির ১,৬৪৭,৪৮,০০,০০০ টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদার। পিরোজপুরের সাবেক এমপি মহারাজই হাতিয়ে নিয়েছেন বরাদ্দের কয়েকশো কোটি টাকা। এসব প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত না করে উল্টো ৫ আগস্টের পর আবারও কাজ দিয়েছে কয়েকশো কোটি টাকার। সাদাত নিশাদের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই বাঁশের সাঁকো বানাতে খরচ হয়েছে কত জানেন? ৭,৪২,০০,০০০ টাকা। চমকে গেলেন? এমন চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশেরই পিরোজপুর সদরের কদমতলা গ্রামের এই সাঁকোতে। এটি হীরক রাজার দেশকেও হার বানাবে। আমরা আবার শুনি যে ব্রিজের বিল টিল সব কমপ্লিট, মানে ব্রিজ কমপ্লিট, বিল কমপ্লিট আনা হয়ে গেছে। এই ব্রিজটা আজ ১৪-১৫ বছর এইভাবে আছে ঝুঁকিপূর্ণ। ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৯৬ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু বানানোর ঠিকাদারি দেয় এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী দপ্তর। কিন্তু ঠিকাদার করলেন কি? জলজান্ত বাঁশের সাঁকো দিয়ে তুলে নিয়ে গেছে প্রায় ৭.৫ কোটি টাকা। আবার স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তরের কাগজে উল্লেখ করা আছে নাকি এখানে গার্ডার সেতু তৈরি হয়েছে। এই ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের আপন ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। লুটপাটের এখানে শেষ নয়। খানাখন্দে ভরা নাজিরপুর উপজেলা সদর থেকে বৈঠাকাটা সড়কটি প্রায় ১৭ কিলোমিটার। টেন্ডার অনুযায়ী আগামী জুনে সড়কটির কাজ শেষ হওয়ার কথা। কাজ তো হয়নি, উল্টো সড়কটির জন্য বরাদ্দকৃত ৪০,৩০,০০,০০০ টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইউটিসিএল লিমিটেড। কাজের মেয়াদও শেষ হলো না। কিভাবে কার সহায়তায় গুনে গুনে ৪০ কোটি টাকা তুলে নিল ঠিকাদার? ঘটনাটি ঘটে স্বৈরাচার সরকার পালানোর কিছুদিন আগে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের রাস্তা এটি। সরকারি কাগজে সড়কের কাজ শেষ হয়েছে উল্লেখ করে বরাদ্দের পুরো ৬,৮৫,০০,০০০ টাকা তুলে নেয় ঠিকাদার। কিন্তু কাজ কেতাবে আছে, গলে নেই অবস্থা। একই রকমভাবে পাশের আরেকটি সড়কেও কাজ না করে কাগজে কাজ দেখিয়ে আরও ৫,৫৪,০০,০০০ টাকা তুলে নেয় ঠিকাদার। এই দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত হয়েছে এবং জেলা দুর্নীতি দমন অফিস কর্তৃক তদন্ত হয়েছে এবং প্রাথমিকভাবে এই দুর্নীতির সত্যতা পাওয়া গেছে এবং দুর্নীতি দমন কমিশন এর আলোকে তাদের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। এমন আত্মসাৎ করেছেন খোদ ইফতি ইউটিসিএল এর কর্ণধার ও পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। সাবেক এমপি মহারাজের ছত্রছায়ায় এই পরিবারই ৮টি লাইসেন্সে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির অধীনে ১২৮টি সেতু নির্মাণে প্রায় ২৩৬ কোটি টাকা পকেটে পড়েছে মহারাজের পরিবার। ভুয়া কাগজপত্রের মাধ্যমে কাজ না করেই তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ১২৫টি স্কিমে ২৬৯,২৮,৯৮,০০০ টাকা তুলে নিয়ে গেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসে প্রকল্পের কাজ না করেই ১,৬৪৭,৪৮,০০,০০০ টাকা উঠিয়ে নিয়েছে এলজিইডির পিরোজপুর নির্বাহী প্রকৌশলী কার্যালয়।
এত লুটপাটের পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কালো তালিকাভুক্ত না হয়ে 5 আগস্ট পরবর্তীতে এখনও বীরদর পেয়ে 280টি ঠিকাদারি কাজ নেয় মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সরকারি শত শত কোটি টাকা লুটপাট করেও এখনও 836 কোটি 84 লাখ টাকার ঠিকাদারি কাজ ভাগিয়ে নিয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স। অথচ এই মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে স্বৈরাচারের আমলে কাজ না করেও কয়েকশো কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় এলজিইডির তদন্ত কমিটি। ভুয়া বিল বানিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাতের বিষয়ে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ডিএমডির কাছে জানতে চাইলে নিজেদের পক্ষে সাফাই গাইলেন। এই বিষয়টাতে কোনো ডকুমেন্টারি কোনো কিছুই আমরা পাইনি এই ধরনের, এবং এই ধরনের যেটা অভিযোগ সেটা শুধুমাত্র মৌখিকভাবে আপনার মুখে শুনলাম, কিন্তু লিখিত আকারে বা এই ধরনের কোনো উইথ এভিডেন্স স্পেসিফিক কোনো কিছুই আমাদের কাছে এসে পৌঁছায়নি, এবং আমরা এই ধরনের কোনো কিছুরই কোনো সত্যতা পাইনি। সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব দুর্নীতির তদন্তের বিষয়টি তুলে ধরে বলেন, অর্থ আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক মন্ত্রী সৌম্য রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ছোট ভাই সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। একই সাথে এলজিইডির কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে টাকা তোলেন বলেও জানান তিনি। লুটপাট এর সাথে যারা জড়িত, যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তদন্তে দেখা যায় সাবেক এমপি মহারাজের ভাই মিরাজুলের প্রতিষ্ঠান ইফতি ইউটিসিএল প্রাইভেট লিমিটেড, সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল, এইচএস ইঞ্জিনিয়ার্স, রূপালী কনস্ট্রাকশন, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স এই 5 ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এখনও অব্যাহত আছে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ঠিকাদারির নামে টাকা আত্মসাতের অপতৎপরতা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপরে ভারতের অভ্যন্তরে বিএসএফ বালুর বস্তা দিয়ে 2টি বাংকার নির্মাণ করেছেন। শুক্রবার আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার 201-13S থেকে প্রায় 500 গজ এবং 201-17R থেকে প্রায় 200 গজ ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে 2টি বাংকার নির্মাণ করে বিএসএফ। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংকার 2টি ভারতের অভ্যন্তরে 200 থেকে 500 গজ ভেতরে নির্মিত হওয়ায় সীমান্তে কোনো উত্তেজনা বা সমস্যা নেই। তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং 2 বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। স্থানীয়দের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। বাংকার নির্মাণ নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে কোনো আলোচনা হয়নি, কারণ এটি তাদের অভ্যন্তরীণ এলাকায় হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গাছের সারির মাছ দিয়ে খুঁটি স্থাপন করায় হাজারো গাছ কাটার শঙ্কা দেখা দিয়েছে, যা পরিবেশের জন্য হুমকি। স্থানীয়রা ইউএনের কাছে অভিযোগ করেছেন। এ নিয়ে প্রকৌশলী নকশাকে দায়ী করা হয়েছে। গাছ না কাটার বিকল্প আছে বলছে বিদ্যুৎ বিভাগ, আর ইউএনও সরজমিনে পরিদর্শনের আশ্বাস দিয়েছেন। বন বিভাগ জানায়, অনুমতি নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা গাছ রক্ষা করে বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়া থেকে গারোবাজার পর্যন্ত 14 কিলোমিটার রাস্তায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ লাইন স্থাপন করায় রাস্তার দুপাশের প্রায় 10,000 গাছ কেটে ফেলার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে বহু পুরনো অর্ধশত বছরের গাছ রয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ার শঙ্কা করছে স্থানীয়রা। তারা টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ ও গাছ রক্ষার দাবি জানিয়েছে। যে অক্সিজেন আমাদের জীবনকে বাঁচিয়ে রাখছে, আমার এই পুরো দেহটাকে সঞ্চালন করছে, সেই সঞ্চালন শক্তি দুর্বল হয়ে পড়ছে, যার কারণে আমরা নানা রোগাক্রান্ত হচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি, পুরো পরিবেশ বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশা এবং দাবি আসলে যে আমাদের গাছ থাকুক, কারণ গাছ আমাদের পরিবেশের অংশ। বিদ্যুৎ লাইনে এমন নকশা করায় প্রকৌশলীকে দোষারোপ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল অফিসের এজিএম। এটা হওয়া উচিত ছিল যে পাশে দিয়ে নাও, মানে যাতে গাছগুলোও বাঁচে, রাস্তারও ক্ষতি না হয়। কোনো সময় যদি রাস্তা 10 ফিট বাড়ে, তাও যেন বিদ্যুৎ লাইনটা সেফে থাকে। এটা যারা পরিকল্পনা করছে, যারা এটা এক্সিকিউট করতেছে, তাদের সঙ্গে কথা বলতে। সরেজমিন প্রদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও। অন্যদিকে গাছ কাটা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান বন কর্মকর্তা। যখন এই কাজটা শুরু হবে সরেজমিনে, আমি নিজে থেকে কিভাবে গাছগুলোকে বাঁচানো যায় এবং পাশাপাশি বিদ্যুৎ, যেহেতু এটা আমাদের ক্রাইম নিড, এটাও যেন ঠিক থাকে, এই ব্যবস্থাটা আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের যে মধুপুরে যারা আছে সংশ্লিষ্টদের বলেছি, তারা তাদের সাথে যোগাযোগ করে
কিভাবে এটা বন্ধ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। 2024-25 অর্থ বছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘাটাইলের পাকটিয়া গ্রিক হতে গারোবাজার সাব স্টেশন পর্যন্ত 33 কেবি লাইনের প্রকল্প গ্রহণ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আদমপুর সড়ক এখন দুর্ভোগ আর দুর্ঘটনার আখড়ায় পরিণত হয়েছে। পিচ উঠে গিয়ে কোথাও ক্ষেত, কোথাও ডোবার মতো অবস্থা তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী ও অফিস যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজর নেই এই মরণ ফাঁদ সড়কের দিকে। সহকর্মী সালে এলাহি কুটি এর তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোড় থেকে আদমপুর পর্যন্ত 8 কিলোমিটার সড়কে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে অসংখ্য গর্ত। 2010 সালের পর কোনো সংস্কার কাজ না হওয়ায় এবং সম্প্রতি বন্যার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। এতে আদমপুর, ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। টমটম, অটোরিকশা উল্টে আহত হচ্ছে যাত্রীরা, পাশাপাশি যানবাহনও নষ্ট হচ্ছে। এমনকি হেঁটে চলারও উপায় নেই সেখানে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এত ঝুঁকিপূর্ণ একটা অবস্থা, মানে বলার মতো না। সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায় প্রতিনিয়তই এই রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট হয়, ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক। বাচ্চারা যে স্কুলে যায় এটাও তো সমস্যা হয়, অনেক সময় লেট হয়ে যায়। রুগী লয়ে যায়, রুগী হসপিটাল পৌঁছবার আগে রুগী মারা যায়। গাড়ি ঘোড়ার অবস্থা খারাপ, ডেইলি গাড়ি ঘোড়া কাজ করান লাগে। হামহাম জলপ্রপাত ও মণিপুরি কমিউনিটি বেসড ট্যুরিজমের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় যাওয়ার পথে এই সড়ক, যা বর্তমানে ভ্রমণকারীদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান নাট্য নির্মাতা সুভাষিস সিনহা। খুব প্রয়োজনীয় একটা রাস্তা, খুব জরুরি, কিন্তু এটার অবস্থা গত অনেক দিন ধরে যেরকম ভাবে আছে, মানে মানুষ চলাচল করাটাই আসলে অসম্ভব। আমি মনে করি যে এটা খুব দ্রুত এটা সংস্কার দরকার। 8 কোটি টাকার প্রাক্কলন পাঠানো হয়েছে এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই রাস্তাটির সম্পূর্ণ রাস্তা মেরামতের জন্য একটা প্রাক্কলন তৈরি করা হয়েছে। আমরা হেডকোয়ার্টারে পাঠিয়েছি এই অনুমোদনের জন্য। আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদন হবে। অনুমোদন হলে এটা আমরা এই রাস্তাটি সম্পূর্ণ রাস্তা মেরামত করে সুন্দর করতে পারবো। আদমপুর, ইসলামপুর ও মাধবপুরে মানুষ চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের দুর্ভোগ নিরসন করবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা বকেয়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও ঈদ বোনাসের দাবিতে মিল চত্বরে বিক্ষোভ ও এমডি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন। রোববার সকাল 10টায় নাটোর সুগার মিল চত্বরে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ নাটোর সুগার মিলের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধ, ঈদের আগে বোনাস প্রদান এবং 1.67% সংস্থা প্রদত্ত পাওনা ও নিরীক্ষা বিষয়টির নিষ্পত্তি। ওভারস্পিড, ওভারটেকিং, সেই সঙ্গে যত্রতত্র পার্কিং আর পারাপারের রীতিমতো দুর্ঘটনার আতুরঘরে পরিণত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এছাড়া অনভিজ্ঞ চালক ও আইন অমান্য করার প্রবণতার কারণে মৃত্যুর মিছিল বাড়ছে। হাইওয়ে পুলিশ বলছে, এক্সপ্রেসওয়েতে চলাচলে সুনির্দিষ্ট আইন ও নির্দেশনা মেনে চললে কমে আসবে দুর্ঘটনা। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। এক্সপ্রেসওয়েতে নিরবচ্ছিন্ন চলবে যানবাহন। সে সড়কে থাকবে না কোনো মোড়, ক্রস মুভমেন্ট ও অবৈধ গাড়ি পার্কিং। পথচারী পারাপার হবে ফুটওভার ব্রিজ দিয়ে। এক্সপ্রেসওয়ে ব্যবহারে এসব নির্দেশনা থাকলেও দেশের সর্বোচ্চ আধুনিক মহাসড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সেই আইন অনুসরণ না করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মাইলেজ তো আছে 80, কিন্তু সবাই গাড়ি চালাচ্ছে 120, 130। দেখা যাচ্ছে কিছু কিছু গাড়ি কন্ডিশন ভালো না, তার 120-30 টানার মতো স্পেস নাই, কিন্তু সে টানতেছে। মানে রাস্তা পার হচ্ছে মানুষ, গাড়ি ব্রেক করার ক্ষমতা নেই। বেশিরভাগ করে রাত্রে করে যে গাড়িগুলো চলে, মানে বেপরোয়া গতিতে গাড়িগুলো চলে, ঠিক আছে। পরিসংখ্যান বলছে 2020 সালে চালুর পর থেকে 2025 সালের মে মাসের 9 তারিখ পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1053টি দুর্ঘটনায় প্রাণ গেছে 166 জনের, যার অন্যতম কিছু কারণ যানবাহনের অতিরিক্ত গতি, ওভারটেক করার প্রবণতা এবং বিকল যানবাহন মহাসড়কের পাশে রেখে সংস্কারের সময় অপর যানবাহনের ধাক্কা। মোটরসাইকেলে বেপরোয়া গতি আর বাসের হেল্পারদের
স্টপেজ ছাড়া বিভিন্ন জায়গায় যাত্রী নামানো, এইসব কারণে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেশি। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। গেল বৃহস্পতিবার ওই মহাসড়কে চাকা বিকল হয়ে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ যায় একই পরিবারের 4 জন সহ 5 জনের। এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি দক্ষ চালক দিয়ে যানবাহন পরিচালনার তাগিদ ফায়ার সার্ভিসের। চালকদের ঠিকঠাক মতো প্রশিক্ষণ থাকে না, এছাড়া যত্রতত্র গাড়ি থামানো হয়, দ্রুত গতি প্রতিযোগিতার মনোভাব নিয়ে তারা গাড়ি চালায়। এই কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত এত দুর্ঘটনা ঘটছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। প্রতিনিয়ত কিন্তু আমরা ওভার স্পিডের বিরুদ্ধে বা ব্যাপক গাড়ির বিরুদ্ধে এবং ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এই গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহনে যে ধারাগুলো রয়েছে আমরা সবগুলো কিন্তু প্রয়োগ করে যাচ্ছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই মহাসড়কটিতে দুর্ঘটনা কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে চালু করা হয় কার্ডিওলজি বিভাগ। তবে আলাদা বিভাগ থাকলেও কার্ডিয়াক মনিটর সহ নানা সংকটে চলছে কার্ডিওলজি বিভাগ। 16 শয্যার বিপরীতে 12টি কার্ডিয়াক মনিটর থাকলেও সবগুলো মনিটর এখন অচল। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শরীফ আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। হৃদরোগ সহ হৃৎপিণ্ডজনিত বিভিন্ন সমস্যায় রোগীদের চিকিৎসা দিতে 2012-13 অর্থ বছরে চাঁদপুর জেনারেল হাসপাতালে চালু হয় কার্ডিওলজি বিভাগ। এ বিভাগের রোগীদের 24 ঘন্টা মনিটরিংয়ের প্রয়োজন হয়, তাই 16 বেডের বিপরীতে 12টি কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয়, যেই মনিটরের মাধ্যমে রোগীর প্রতিনিয়ত ইসিজি, হার্ট রেট, ব্লাড প্রেশার ও শরীরের তাপমাত্রা প্রদর্শন ও নিয়ন্ত্রণ করা হয়। তবে বর্তমানে হাসপাতালে সবগুলো কার্ডিয়াক মনিটর অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে ইমার্জেন্সি কেয়ার ইউনিট থেকে 2টি মনিটর নিয়ে নামমাত্র সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এছাড়াও পর্যাপ্ত ইসিজি মেশিন ও ওষুধ সংকট রয়েছে বলে জানায় চিকিৎসকরা। যে পরিমাণ রোগী আমাদের আসে সেই রোগী হিসেবে আমাদের কিন্তু এখানে লোকবল সংকট প্রথম যেটা, সেটা আরেকবার হলো সার্বক্ষণিক ইসিজি করার জন্য যে কয়টা মেশিন দরকার সেটাও আমাদের পর্যাপ্ত পরিমাণে নাই। তারপরে যে মনিটরগুলি, সেই মনিটরগুলির বেশিরভাগ মনিটরগুলি এখন ঠিকমতো কাজ করে না। প্রতিনিয়ত ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগী ভর্তি থাকেন হাসপাতালটিতে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়। আমাদের বেড হচ্ছে 16টা, কিন্তু আমাদের রোগী হয়ে যায় প্রায় 3 গুণ। হ্যাঁ, 16টা বেডের রোগী প্রায় 36-এর উপরে উঠে যায়। সেক্ষেত্রে আমাদের নিচেও পর্যাপ্ত জায়গা নেই। একটা পেশেন্টের বেডের নিচে যতটুকু স্পেস দরকার সেটার কোনো স্পেস নাই। কিন্তু এখন আমরা তো রোগী ফেলে দিতে পারবো না, বা রোগী প্রাথমিক চিকিৎসা তাকে দিতে হবে। সেজন্য আমাদেরকে কোনো রকমে একই সিটে 2-3 জন পেশেন্ট বসে কাজ করতে হয়। ব্যারাকেল দিতে পারতেছি না, এসটিকে দিতে পারতেছি না। তাছাড়া মনিটর মেশিন না থাকার কারণে আমি প্রেসারও দেখতে পারছি না, পালস অক্সিমিটারও দেখতে পারতেছি না। হাসপাতালে কার্ডিওলজি বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত স্থাপনের দাবি রোগী ও স্বজনদের। একটা রোগীর হার্টবিট উঠানামা করে আমরা বুঝতে পারি মেশিনের মাধ্যমে। এখন মেশিনটা যদি নষ্ট থাকে আমরা তো বুঝতে পারি না রোগীটা কখন কি অবস্থায় আছে। আমরা তো রোগী, আমরা তো ডাক্তারের কাছে আসি সেবার জন্য। যদি সেবা যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ না হয় আমরা কোথায় যাবো? গেল বছর হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতির চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো পাওয়া যায়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের হাসপাতাল শাখায় চাহিদাপত্র দিয়েছি যাতে নতুন কার্ডিয়াক মনিটর বরাদ্দ দেওয়া হয়। ওনাদের প্রকিউরমেন্ট সম্পন্ন হলে ওনারা আর কি আমাদেরকে মেশিনগুলো চাহিদা সরবরাহ দিতে পারবেন। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা চিকিৎসক, রোগী ও তাদের স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া আর কখনো সংশোধন করা সম্ভব হবে না। সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তবে সংবিধান তো ডেইলি পরিবর্তন হয় না, এবং সংবিধান প্রতিনিয়ত প্রণয়ন করা হয় না। গণপরিষদের মাধ্যমে 1972 সালে, যদিও সেই গণপরিষদটা বিতর্কিত, বাট এটা ফ্যাক্ট ব্যালেন্ট হয়ে গেছে, সেই জন্য বৈধ। এখন সেই 1972 সংবিধান তো 17 বার পরিবর্তন হয়েছে। সামনে যেটা হবে, আমি আবারও আইনমন্ত্রীর কথা বলি, যে সামনে পার্লামেন্ট নির্বাচন হবে, তিনি বললেন। ধন্যবাদ জানাই, কারণ সরকারের প্রধান নীতি নির্ধারক হিসাবে
সেটা একটা অনুষ্ঠানে যখন বলে ফেললেন, সেই সংবিধান, সেই পার্লামেন্ট নির্বাচন রেকর্ডটা চেক করতে পারেন, আমি রেকর্ড করেছি। তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমি একটা দ্বিমত পোষণ করি যে গণপরিষদের ভূমিকাটা পালন করবে, অবশ্য সেটার সমালোচনা তিনি করেছেন। গণপরিষদ হিসেবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী রিয়াজদের ভাষায় রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, যেখান থেকে ওনাকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাকে রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমার একজন সমালোচনা করেছিল যে পার্লামেন্টকে আমি মাথা অব্দি মানে ইনস্টিটিউশন বলছি, আসলে সেটা মাথা বলি নাই। আমি সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সেই গণপরিষদ গঠিত হয়, হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে। সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায়, তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবের জাতীয় ঐকমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। আসি আবার আপনাদের কথায়, ওইখানে বেশি বলে ফেললাম। যে প্রস্তাবগুলো আপনারা করেছেন তার মধ্যে আমি দেখলাম 7টা হচ্ছে পলিটিক্যাল পার্টিসদের জন্য প্রযোজ্য আর কি এখানে, আর 2টা রোডম্যাপ সাজেস্ট করেছে সম্ভবত প্রফেসর আলী রিয়াজদের জন্য, যে কোন পদ্ধতিতে আপনারা এটা করবেন অথবা বাস্তবায়ন পদ্ধতির জন্য। সেই জায়গায় আমি যাব বাস্তবায়ন আগে নয়, আগে যে প্রস্তাবগুলো আছে সেগুলো গ্রহণ করা যায় কতটুকু কি। আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আপনারা যারা জাতির বিবেক এবং এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ক্লাসের সাথে কথা বলে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছেন এবং এই যে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে সবার মতামত গ্রহণ করার চেষ্টা করছেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে।